মনসা কল্পতরু কৃপা সিন্ধু ভবতু সেই হতে আমি উঠে পড়ে লেগেছিলাম প্রতিদিন 1 লক্ষ হরিনাম করতে। কিছুদিনের মধ্যে আমি তাতে ক্লান্ত হয়ে গেলাম। শেষে গুরু মহারাজের কাছে গিয়ে নিবেদন করলাম, গুরু মহারাজ 1 লক্ষ নাম করতে গিয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি। প্রতিদিন রাত 3টার সময় উঠেই হরিনাম জপ আরম্ভ করেছি। তারপর মঠের সমস্ত সেবা কাজের মধ্যে মধ্যে সময় যখন পাচ্ছি তখন হরিনাম জপ করছি। এমনকি হরির কথা শ্রবণের সময়ও মালানে বসে জপ করতে, এতে ঠিক হরিকথা তো মনোনিবেশ হচ্ছে না। তারপরেও যত সংখ্যা বাকি থাকে তা ঘুমাতে যাওয়ার আগে সম্পূর্ণ করে এতে ঘুমাতে বিলম্ব হয়ে যাচ্ছে। এখন আমি কী উপায় করি? মন দিয়ে শোন, কথা বলি। আমার কথা শুনে গুরু মহারাজ মৃদু মৃদু হাসতে লাগলেন, বললেন, লক্ষনাম গ্রহণ কাদের জন্য জানো? অ্যাডাল্টদের জন্য। অ্যাডাল্ট মানে কি বুঝিস? হ্যাঁ, অ্যাডাল্ট মানে যারা বয়স্ক, মানে যারা বেশিদিন নিয়েছে। তুমি তো এখন প্রথম আরম্ভ করছো, তুমি শিশু এখন। তো এই জন্য হচ্ছে অ্যাডাল্টদের জন্য, মানে যারা বেশ কিছুদিনই হয়েছে কাগজ। তো এখন অ্যাডাল্ট বলতে তুমি কি বুঝো? উত্তরে বললাম, অ্যাডাল্ট বলতে তো সাধারণত প্রাপ্তবয়স্ক বোঝায়, অধিক বয়স্ক বোঝায় অ্যাডাল্ট। ও এলো, কিন্তু আমার মনে হয় এখানে অ্যাডাল্ট বলতে প্রাপ্ত জ্ঞান অথবা অন্য কিছু বোঝাচ্ছে। ঠিক বলেছ, প্রাপ্ত জ্ঞান। গুরু মহারাজ তা নিশ্চিত করে আরও বলতে লাগলেন, তত্ত্বজ্ঞানে যিনি পরিপক্কতা লাভ করেছে, মায়া কি, জীব কি, ভক্তি কি, প্রসাদ কি, ধাম কি, নাম কি, বৈষ্ণব কি বস্তু, যিনি পুঙ্খানুপুঙ্খ জানেন এবং অপরকে জানেন, তাকে বলছে অনেকনেস। তত্ত্বজ্ঞানে যিনি পরিপক্কতা লাভ করেছেন তার জন্য লক্ষনাম গ্রহণ। সুতরাং তোমাকে আগে তত্ত্বজ্ঞান লাভের জন্য যত্ন করতে হবে। প্রথমে তুমি 16 মালায় জপ করো, সমস্ত সেবা কাজের সময় মুখে হরিনাম করতে থাকো। মুখে ঝাড়ু দিচ্ছ, রান্না করছো, পায়খানা যাচ্ছ, হরিনাম করতে থাকো। আর 25,000 হরিনাম করো, 16 মালা জপ করো। এই গ্রন্থ অধ্যয়ন, হরিকথা শ্রবণে তোমাকে বিশেষ যত্নশীল হতে হবে। হরিকথা শ্রবণে আর অধ্যয়নে এইটার বেশি জোর দিই। আর 25,000 হরিনাম করো। সাথে সাথে নোটবুক নিয়ে নোট তৈরি করবে, আর নোট করবে কত হরিনাম করলাম, কত কি করলাম, এটা একটা হিসাব থাকবে, তাহলে আরও বাড়বে। স্কুলে যেমন রুটিন থাকে, যে 7টা রুটিনে কোন কোন ক্লাস কী হবে, এই জন্য বলছে নোট করে রাখবে। নোটবুক নিজের নোট তৈরি করবে, এটা খুব গুরুত্বপূর্ণ। গুরু মহারাজ প্রতিদিন ডায়েরি লিখতে, কত হরিনাম করছে, কাকে ওষুধের টাকা দিচ্ছে, কে কত প্রণামী দিচ্ছে, প্রতিদিন ডায়েরি মেনটেন করতে। সারাদিনের সকালে কত হরিনাম, কত সরস্বতী, কাকে কত দিলাম, কে প্রণামী দিল, আমার ঔষধে কত খরচা হলো, সব কাউকে কার কাছে নিতেন, নিজে পয়সা দিয়ে আমি করি। আর কোনোদিন ব্যাংকে যেতেন না, লোককে ধ্যান করতে, প্রচুর দান করতে, কেউ জানতে পারত না। যত বহুবাদের গণ আছে তারা খুব দুষ্ট বা বৃদ্ধ বয়সে, তাদেরকে মাসে মাসে টাকা পাঠান। কোনো বিষয়ে সংশয় থাকলে অভিজ্ঞ কারো কাছ থেকে সেটা ভালো করে জানার চেষ্টা করবে, এতে কখনো অলস্য করবে না। যদি কিছু জানার থাকে, সবসময় গুরু মহারাজ থাকে না, তার যারা অভিজ্ঞ লোক আছে, যারা শাস্ত্রগ্রন্থ, তাদের কাছে জেনে নিন। এখন ভিতরে সংখ্যামালা বাড়াবে। এখন কিভাবে সংখ্যামালা বাড়ে তা বলছি। যদি ঠিক নাম জপ করা হয় তবে আরও নাম করতে শ্রেয়া হবে, সেটাই সঠিক নাম হওয়ার লক্ষণ। যদি নাম ঠিক হয় তখন আরও করতে ইচ্ছা হবে, তা ছাড়তে ইচ্ছা করবে। এটা একটা নেশা জেগে যাবে, এটা সঠিক নাম হওয়ার লক্ষণ। ঠিক তেমনি যদি সেবা কাজ ঠিকভাবে হয় তবে
সেবা করবার স্পৃহা বাড়বে। নাম জপের স্পৃহা, সেবা করবার স্পৃহা যদি না হয় তবে বুঝবে ঠিক নাম জপ সেবা হচ্ছে না। যদি স্পৃহা না বাড়ে, আনন্দ না বাড়ে, সুখ না হয়, তাহলে বুঝবে তোমার সেবা হচ্ছে না। তখন কেন তা ঠিক হচ্ছে না, কোথায় দোষ ঘটছে তা অনুসন্ধান করবে। সুতরাং প্রথমে ষোলমালা জপ শুদ্ধভাবে করবার জন্য ধ্যান দিতে হবে। না অপরাধে যেসব বর্ণনা আছে সেসব বিষয়ে খুব সচেতন থাকবে। নাম অপরাধ কত প্রকার মনে আছে? কি দোষ? হ্যাঁ, ওটা পড়ে করবে। ওই জন্য তো ওটা করে হরিনাম করলে তাহলে কিনা মুখস্থ হয়ে যাবে। এখন 20 বছরই তো কেউ বলতে পারবে। এটাকে করতে হয়। না অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ, 4টে অপরাধ। হ্যাঁ, বৈষ্ণব অপরাধ ক প্রকার বললাম? সেবা অপরাধ চৌষট্টি। এখন 32 বলে 64 প্রকার সেবা অপরাধ। অর্চন দীপিকাতে সব আছে। অর্চন দীপিকা একটা নেন। আর ধাম অপরাধ হ্যাঁ কত? হ্যাঁ, ধাম অপরাধ 6 প্রকার। বৈষ্ণব অপরাধ 6টা, ধাম অপরাধ 10টা। 10 অপরাধ, ধাম অপরাধ। মনে থাকে যেন, মনে থাকবে। কালকে বললে না, এটা তো আলোচনা হয়নি। আজকে যেগুলো বলা হবে কালকে সেগুলো বলা হবে। এই জন্য একদিন মিস করা মানে অনেক পিছিয়ে পড়া, এক যুগ পিছিয়ে যাবে। নাম জপের স্পৃহা আরও হলে তখন আরও কিছু মালা অতিরিক্ত করবার চেষ্টা করবে। যখন দেখবে সে অতিরিক্ত মালা জপের জন্য তোমার সেবা কাজ ও গ্রন্থ অধ্যয়ন বা অন্য সব ভক্তির অঙ্গ বিঘ্নিত হচ্ছে না, তখন পূর্বের 16 মালার সাথে অতিরিক্ত মালা জপের সংকল্প করবে। এভাবে ক্রমশ নাম সংখ্যা বাড়াতে থাকবে। মনের এই নাম সংখ্যা বৃদ্ধি যেন দৈনিক অন্যান্য সব সেবার তালিকার মধ্যে অ্যাডজাস্ট হয়। মানে সেবাও করতে হবে, এটা করতে, তুমি সেবা বন্ধ করে এটা করবে না। নিত্য যারা সেবা করে সেটাও করবে, তার সঙ্গে একটু 4 মালা বাড়াইলাম, এখন 1 মাসের পর আবার 4 মালা বাড়াইলাম। এই করতে করতে তোমার মালা বাড়িবার একটা থাকবে, কি নেশা, আমাকে বাড়াইতেই হবে। এই 4টে বাড়িতে আর 4টে বাড়াবে। এই করতে করতে তোমার সময়ও হয়ে যাবে, তার মধ্যে আর ফালতু সময় নষ্ট করা, বক করা, গল্প করার সময় পাবেন। এই নাম সংখ্যা বৃদ্ধি যেন দৈনিক অন্যান্য সব সেবার তালিকার মধ্যে অ্যাডজাস্ট হয়। অ্যাডজাস্ট মানে তার মধ্যে এসে যায়। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, তোমার নাম ভজন অন্য সব ভজন অঙ্গ, নামটাও অন্যান্য ভজনের সঙ্গ, সমস্ত সুষ্ঠুভাবে হওয়াই চতুরতা। এইভাবে লক্ষ্য নাম গ্রহণ করতে হবে। 16 মালা জপ করতে তোমার কত সময় লাগছে? হরিকথা সেই প্রবাহের মধ্যে হঠাৎ গুরু মহারাজ আমাকে প্রশ্ন করলেন। করজোড়ে উত্তর দিলাম, প্রায় 1.5-2 ঘন্টা লেগে যাচ্ছে 25,000 করতে। লেগে যাচ্ছে 1.5-2 ঘন্টা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম করলে 1.5-2 ঘন্টা লাগে। 2 ঘন্টা লাগে। ওইরকম করে করলে আপনার কত লাগে? আমি ওকে টাইম দেখি। আমার 25,000 করতে তো 1 ঘন্টা লেগে। 50,000 1 ঘন্টা? 25,000। 25,000 1 ঘন্টা? ঠিকই আছে। কিন্তু কথার সময় বলেন শুধু নাম করতে হয় অন্য। একসঙ্গে 3টে টানে? হ্যাঁ, একসঙ্গে 3টে টানে? 3টে টানবো। বড়টা থেকে সরুটা, ছোটটা থেকে বড়টা এলে 2টা নামবে। বলছে না, বলছে এক নিঃশ্বাসে 3বার করে। আর 2-1 বার করে অভ্যাস করি, তা হাঁপিয়ে যায়।
ধুস, তা থাকতে দুবার করে করবো ঠিক আছে, তিনটা করতে গেলে না সে মানে নিঃশ্বাস হয়ে যাচ্ছে। চেষ্টা করি কখনো কখনো, করলে করা যাবে। বড় থেকে ছোট, ছোট থেকে বড়। আগে তো বড় থেকে ঘুরোতে হয় না, হ্যাঁ ওটা মালা করে ঘুরাতে হবে। আগে বড় শুরু করবো, তারপরে আবার ছোট। হ্যাঁ একজন বলছে এইখানে সে মাছ বিক্রি করে ওর বউটা মালা করে, বলে আমি উপর দিকে তুলে দিই, আমি নামাইতে হবে। বলে আমি বলি, তোর গুরুদেব জিজ্ঞেস আমাকে জিজ্ঞেস করছি কেন? বলে কীভাবে কটা মালা নেবো। আজ মাছ বিক্রি করে এখানে একটা মেয়ে আছে না, ও গৌরের শিষ্য। ও গৌর শিষ্য। হ্যাঁ, তো ওখানে উপর দিকে উঠায়। গৌর গৌর আমাদের সে সন্ধ্যা বলে একটা মেয়ে ছিল না, সে দাসপাড়া, সে আমার গুরুমাদের দিকে সবসময় উপর দিকে তুলেছে, নামায়নি। এরাম এরাম করে এই না না না, আমরা নিচের দিকে টানি তো, ও উপর দিকে ঠেলেছে, এত হচ্ছে ঠেলেছে। খুব নিষ্ঠার সে কোথাও যেত না, এই মঠ ছাড়া অন্য কোথাও পাঠটা শুনতে যাবে না, খুব ভক্তিমতী ছিল। কেরিনারি না হ্যাঁ সন্ধ্যা হ্যাট, সন্ধ্যা তাদের ঔষধ দোকান আছে দাসপাড়া, দাসপাড়া। খুব কোথাও যাবে না, কারোর সঙ্গে এই করবো না, ঝগড়াঝাটি, মোটে প্রসাদও পেতে আসতো না, বাড়িতে ভোগ দিয়ে খাবো। খুব নিষ্ঠা ছিল। আর রিনাদিরও এই ছিল। হ্যাঁ ঠাকুরও ছিল অনেক। হ্যাঁ, কিন্তু হঠাৎ কি রোগে মারা গেল। রিনাদিও মারা গেল, আর ও মারা গেল। রিনাদি লুকিয়ে লুকিয়ে করতো, পুলিশ, তার স্বামীটা পুলিশ। তা আমাকে বলে, প্রভু একদিন বাড়িতে যাবেন তো। তো বাড়িতে গেছে, ওর পুলিশ যে আপনাকে যদি পায়খানা গাছ ছিটিয়ে দিই আপনার রাগ হবে না? প্রথম এই প্রশ্ন, কালো করে একটু হেঁটে, ও আছে, ভয় পায়, ও তো পুলিশ ছিল। আমাকে প্রথম বলছে, কোনো জানাশোনার কোনো কথা নেই, তোমার যদি পায়খানা গাছ ছিটিয়ে দিই কীরকম? আমি বলি, কী কথা বলি রে? হ্যাঁ, আগে তো তোর সঙ্গে একটা কথাবার্তা হলো কিছু, হঠাৎ এসে আমাকে সামনে এসে আপনার গায়ে যদি পায়খানা ছিটিয়ে দিই। আমি হাঁ করে তাকিয়েছি, এটা কে? এটা বলে, এটা আমার আসামি। ও লুকিয়ে লুকিয়ে করতো, ও নাহলে বকতো, মালা অশান্তি করতো। ও যখন থাকবে না, রাত থেকে উঠে করবে, বা ও তো পুলিশের ডিউটিতে, তখন মালা দেখাতো না, তিলক প্রথম ভয় পেত। তারপরে পরে ঠিক হলো, কিন্তু এরা সবাই অসুস্থ, ছেলেটাও অসুখ, দুটা মেয়ে একটু অনুগত ছিল ভালো। শেষকালে পাটা ভাঙলো, এতে করতে করতে শেষকালে মারা। বৈষ্ণবতে কাজ করলো না, না ছেলেটা ওর বৈষ্ণব মতেই করেছে, কোথায় আমাদের মঠে করিনি। ও তো ওর দিক ওই সে অনেক পরে, তো ছেলেটা তো ছেলেটা ওর মঠে থাকে। মঠে থাকে, ওখানে বিড়ি খাচ্ছে দাঁড়িয়ে। না না, মোটে থাকে। এই তো কদিন আগে দেখলে, কদিন আগে কথাই জানি। দেখ ছিল, কতদিন ছিল, ওগুলা থাকার লোক নেই। হ্যাঁ বউটার আসে না না। ছেলেটা আমাকে বললো, প্রভু তোমার মঠে আমি কাজটা করবো, দ্বিতীয় বর্ষে সে করবো বলে আর আসেন। না না ও সেরকম না। আমি বলে, আসুক, আমি ভালো করে কাজ করে দেবো আমার সঙ্গে। আমি তো প্রথম ওকে হরিনাম দিই, জপতে দিই, তারপরে গুরু মহারাজের কাছে ওটা করি। ওকে দিয়েছি, গীতা দিকে দিয়েছি, সবকে একে এরকম। মেয়েগুলো আইছিল কি পরে মঠে ছিল, সব ছেড়ে ছুড়ে আবার দিয়ে সব খাচ্ছে, সব কিছু করছে। মঠে ছিল। সে বেঁচে আছে যে আমাকে বাবা বাবা করতো, আরে দাসপাড়ায় রে, আরে রিনাদি, ওই যে লক্ষ্মী দি, লক্ষ্মী না, হ্যাঁ লক্ষ্মী না, না ওই যে সন্ধ্যা, না ওই যে সে বেঁচে আছে কিনা আমি জানি। হ্যাঁ আর যে মেয়েটাকে আমার পদ্মাদি পদ্মা পদ্মা, পদ্মা, হ্যাঁ বেঁচে আছে কিনা জানি না, শুনি জানি বেঁচে আছে মনে হয়। পদ্মা আছে। আমাদের বাড়িতে আছে। আচ্ছা, পদ্মা আছে, আমাকে বাবা বাবা করতো, ওকে হরিনাম দিচ্ছে। হ্যাঁ, যাটা আছে, যাটা নেই। বাবা আমি জানি না। সেটা মরে গেছে, কালোটা মরে মারা গেছে। গেছে, হ্যাঁ বুড়িও থাকছে। পদ্মাদি এখন আছে মনে হয়, কিন্তু পদ্মাদি আছে। তো কবে থেকেই আছে মনে হয়। হ্যাঁ বলো, আর একদিন পারে না, বহু বছর হয়ে গিরি দেখিয়েছে একটা। বেঁচে আছে বলে মনে হয়। আছে মনে হয়, কিন্তু হ্যাঁ শুনি এখানে থাকেন, মেয়ের কাছে থাকবে। এখানেই থাকে, হ্যাঁ, মেয়ে এখানেই থাকে। মেয়ে দেখাশোনা। সোনু চেনে, হ্যাঁ সোনুকে জিজ্ঞেস করুন। হ্যাঁ ও বলতে পারে। সোনু বাড়ির কাছে, হ্যাঁ ও হ্যাঁ সোনু বাড়ির কাছে। আমি ওর বাড়িটা চিনি না, কিন্তু আমি তো ওখানে দেখো আমি গীতি করবো। ওই ধান কলের ওদিকে না। একটা কাজ করে, হরিনাম জপের সময় যখন নিঃশ্বাস দিবে তখন হরিনাম করতে থাকবে।
সামনে যখন নিঃশ্বাস নিবে তখনও হরিনাম করবে, নিঃশ্বাস নিতে নিতে হরিনাম করতে বলছে। ছাড়াতে আর নেওয়াতে গুরুমাত বলছে হরিনাম করবে, তাহলে বাড়বে। হরিনাম জপের সময় একটু বেশি সময় লাগছে। বলে তিনি একটু চিন্তা করলেন, তারপর বললেন সময় একটু বেশি লেগে যাচ্ছে, একটা কাজ করো, হরিনাম জপের সময় যখন নিঃশ্বাস নেবে তখন হরিনাম করবে। আমার মুখের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন যে আমি ব্যাপারটা বুঝতে পারিনি। তাই এবার ভেঙে বললেন, যখন হরিনাম জপ করো তখন নাম উচ্চারণ করতে করতে তো করো, যখন হরিনাম জপ করো তখন নাম উচ্চারণ করতে করতেই করো। তারপর যখন নিঃশ্বাস নেওয়া দরকার হয় তখনও হরিনাম একই গতিতে মনে মনে জপ করতে থাকবে। নিঃশ্বাস নেওয়ার সময়, নিঃশ্বাস ছাড়ার সময় উভয় একই গতিতে মনে মনে জপ করতে থাকবে, কারণ সে সময় উচ্চারণ করতে পারবে না। মনে মনে জপ করতে বলছে। দেখো আমাদের আনিক করি উচ্চারণ হয় না, ঠোঁট নাড়ে না, কিন্তু স্পষ্ট হয়। তো সেরকম তুমি মনে মনে করবে। জোরে জোরে বলা যাবে না, আস্তে। উচ্চারণ করতে পারবে না। এইভাবে জপ করতে থাকলে দেখবে সময় অনেক কম লাগছে। 1 ঘন্টা 16 মালা হওয়া উচিত, 1 ঘন্টা 16 মালা হওয়া উচিত। আরও ভালো অভ্যস্ত হলে 40-45 মিনিট হয়ে যায়। আরও যদি আমাদের অচ্যুত তো 40 মিনিটে করে, বলে 40 মিনিট হয়, ওই জন্য 1 লক্ষ করে 2 ঘন্টা ঘুরতে যাবে, সকালে করে, আবার সকালে ঘুরেতে বিকেলে ঘুরতে। সে আসবে সন্ন্যাস, সে ঠাকুর জাগাবে, ফল ভোগ দেবে, সব করবে, ও এসে আরতি করে প্রতিদিন। অর্চনটা করবে, দুপুরে ভোগ লাগলো, ব্যাস, তারপর শেষ। এ মঙ্গল আরতি করবে, ঘর পরিষ্কার করবে, সব করবে, আমান্য করবে, রান্না করবে। আর ও আইসা সকালে আর বিকালে ঠাকুরও জাগাবে না, ফলও অমান্য করবে না, শুধু আরতিটা করবে আর সন্ধ্যা ভোগ দেবে। তাই টাইম মতো করেন। ও রাগ করে, বলে টাইম মতো কর, টাইম মতো কর, কিন্তু কোনো কাজ নেই, ইচ্ছা করে 1টা-1.5টা কম আরতি করবে না। সকালে অর্চনে ভোগ করবে 9:30 কম, কোনো দিন কম 10টা বেজে, সকালে একটু ইয়ে হয়। কী বলবো, খাওয়াই হয়নি আমার, জানিস, আমার খাওয়া হয়নি। আমি থালায় দিয়ে অন্ন ধরেছি, তারপর উলন ধরলে আমি এসে খাই না। আমি সকালে মুড়ি খাইছি বলে, ও ঘরে খেয়ে দিয়ে যা, ও তো 10টার সময় ভোগ দেবে, তোমার রান্না করবে না। তাও খাই, কিন্তু থালায় গেছি, আমি খাওয়ার টাইম পাইনি। আজ এত রান্না, এত আইটেম, করতে করতে আমার সময় পাইনি, আর যাইনি খেতে। এইভাবে আমি হরিনাম করতে লাগলাম। তো হবে, বাসনা হবে না। নিঃশ্বাস নেওয়ার সময় হরিনাম জপের ওই কৌশল অবলম্বন করে দেখলাম সত্যি সময় এতে কম লাগছে। নিঃশ্বাস নেওয়ার সময় হরিনাম করে সময় কম লাগছে, গুরু মহারাজ বলে দিয়েছে। সময় তোমার কম লাগছে 1 ঘন্টা। আচ্ছা, নিঃশ্বাস নেওয়ার সময় হরিনাম জপের ওই কৌশল অবলম্বন করে দেখলাম সত্যি সময় এতে কম লাগছে। এতে নাম সংখ্যা বৃদ্ধিতে অনেক সুবিধা হয়েছে। আর হরিনাম ও সেবা ঠিক হচ্ছে কি না হচ্ছে তা বুঝবার জন্য প্রয়োজন কেবল নিজের দিকে অবলোকন। গুরু মহারাজ এই কথা যেন স্মরণ রাখতে পারে। ঠিক সেবা হচ্ছে কিনা, হরিনাম হচ্ছে কিনা, ঠিক সেবা হচ্ছে কিনা, হচ্ছে না হচ্ছে তা বুঝবার জন্য প্রয়োজন কেবল নিজের দিকে অবলোকন। আমি কি করছি না করছি নিজেকে করতে হবে। আমি কত সময় ব্যর্থ, সময় নষ্ট, গল্প করছি, করছি, ওইদিকে খেয়াল রাখতে হবে। তাহলে এই একটা লোকের সময় আধা ঘন্টা কেটে গেল, বুঝতেই পারলাম। গুরু মহারাজের দীক্ষা লাভের কাহিনী। গুরু মহারাজের কয়েক গুরুভাতার মুখে শুনেছিলাম। গুরু মহারাজের অনেক গুরুর কাহিনী। গুরু মহারাজদের কীভাবে দীক্ষা আছে সেই কথাটা বলতে ছিল। প্রভুপাদের কাছে গুরু মহারাজের হরিনাম হয়েছিল আগস্ট মাসে, 1936 সালে আগস্ট মাসে গুরু মহারাজকে হরিনাম দেয় হয়েছিল।
তারপর প্রভুপাদ অপ্রকট পর চৈতন্য মঠে তৎকালীন আচার্য অনন্ত বাসুদেব, মানে বিদ্যাভূষণ, অনন্ত বাসুদেব বিদ্যাভূষণ, তিনি এখন বাবাজি হয়ে গেছে, তাকে ই বলা হয়। অনন্ত বাসুদেবের কাছে কি হয়েছে? হ্যাঁ, তো না দীক্ষা ওনাকে ই বলতো, উনি দীক্ষা দিত প্রবাদ যখন অপ্রকটের পরের, উনি দিত। উনি দিত। ওকে আচার্য গুরু পরম গুরুমাত করেছিল, ওকে ই বলতো, কি বলতো, ওকে একটা কি খুব ভালো নাম ছিল, কি নাম ছিল জানে? ওই অনন্ত বাসুদেব, কি একটা নাম বলেছিল, অনন্ত বাসুদেব বিদ্যাভূষণের কাছে নাকি তার দীক্ষা হয়। চৈতন্য মঠ থেকে ওই আচার্য অপসারণের পর প্রভুপাদের শিষ্য ভক্তি বিচার দাদা গোস্বামী মহারাজের কাছে দ্বিতীয়বার দীক্ষা হয়, লোকে বলছেন। শেষে পরম গুরুদেব ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের দীক্ষা হয়। আবার কারো কাছে শুনলাম না যে পরম গুরুদেব কাছে দীক্ষা হয়নি, তিনি আসলে ভক্তি বিচার দাদা গোস্বামী মহারাজের শিষ্য ইত্যাদি। একথা একাধিক কাকা গুরুর কাছে শুনে প্রকৃত ব্যাপারটা কি তা জানবার জন্য বিশেষ আকুল হয়ে পড়েছিলাম। তাই একদিন স্বয়ং গুরু মহারাজের কাছে তার গুরুকরণ সম্বন্ধে এসব কিংবদন্তি পরিবেশন করে সত্যি ঘটনাটা কি, কিংবদন্তি এরকম বলছে, ওরকম বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে, কোনটা ঠিক? ঠিক কিংবদন্তি পরিবেশন করে সত্যি ঘটনা কি তা জানবার জন্য করজোড়ে নিবেদন করলাম। আমার ব্যাকুলতা থেকে তিনি মৃদু হাসতে হাসতে বলতে লাগলেন, গুরুমাদের কাছে একটা অনেকবার শুনেছি, সত্য ঘটনা জানতে চাও তাহলে শুনো। গুরুমাদের মুখে এটা অনেকবার বলে শুনি। প্রভুপাদের কাছে আমার হরিনাম হয়েছিল সত্যি, 1936 সালে আগস্ট মাসে চৈতন্য মঠে আমার হরিনাম হয়েছিল। তার প্রায় মাস কয়েক পর প্রভুপাদ অপ্রকট হলেন। হওয়ার পর মালাটাকে চুরি করে নিল, সবার মালা চুরি করে নিল, যে মালা নাই মানে আমার কাছে তুমি দীক্ষা নাও। তখন অনন্ত বাসুদেব, হ্যাঁ, সবার মালা চুরি হয়ে গেল। কখন যে নিয়ে কিন্তু কাজ করবে না, মালা রেখেই করতে পারে, সব চুরি করে নিয়েছে। হ্যাঁ, মানে যাদের হরিনাম হয়েছে সেই সব মালা উনি নিয়ে গেছে। প্রায় 4 মাস 5 মাসের পর প্রভুপাদের অপ্রকট হলেন। তখন নতুন আচার্য, নতুন কমিটি ইত্যাদি গঠন হলো। প্রথমত সব ঠিকই চলছিল, কিন্তু পরে ক্রমশ নতুন আচার্য অনন্ত বাসুদেব বিদ্যাভূষণ প্রভুপাদের বিচারধারা কিছু কিছু পরিবর্তন করলেন। এই মেয়েদের সাষ্টাঙ্গে প্রণাম, তারপরে কি বলে এই কাঁথা খুলে ব্রহ্মচর্য ঘোরা, কাঁথা দিবে না সন্ন্যাসীর মতো, এইসব নতুন হরিনাম। আগে হরিনাম উচ্চস্বর করতো না, এটা নতুন নিয়ম করলেন অনন্ত বাসুদেব। তখন সমস্ত মঠের সঙ্গে একটা অশান্তি সৃষ্টি তৈরি জানতে লাগলেন। তাতে প্রভুপাদের শিষ্যগণের মধ্যে নতুন আচার্যের প্রতি অনাস্থা জাগতে লাগলো। ওকে গণেশ বলতো। অনন্ত বাসুদেবের আগে প্রভুপাদের নাম ছিল গণেশ, মানে গণেশ যেরকম গ্রন্থ লিখেছিল, খুব বুদ্ধিমান না, তো সেরকম উনি ডান হাত ছিল। উনি প্রভুপাদ যে শ্লোকটা হয়ে যাবে ও বলে দিত, ওই জন্য ওকে গণেশ বলতো। এইটার নাম মনে ছিল না। তখন কি বলবো গণেশ মানে বিদ্যার যাহা ছিল, প্রভুপাদের ডান হাত ছিল। সে কি করলো, শেষকালে পতন হয়ে বাবাজি বেহন মঠ ছেড়ে চলে গেল। 32টা 64টা মঠ, তার মধ্যে 20-60 20টা করে ভাগে পেয়েছিল 3 জন, ও আর হলে যে 3 জন কে ভক্তিদ্বৈত মাধব মহারাজ, আর ও আর পরমবাদ নাইনি, আর বোধহয় উলুমি মহারাজ। ওনা উলুমি মহারাজকে দিয়ে গেছে, অনন্ত বাসুদেব যখন চলে যাবে ওনাকে দিয়ে গেল। না ওখানে যে তোমার ভূষণ ভাগবত মহারাজ কি, ওই যে মণি মহারাজের ভাগবত ভূষণ ভাগবত,
ভাগবত ভূষণ হ্যাঁ, তারপর ওর কাছ থেকে নিয়ে নিল না জ্যোতি মহারাজ। ওটা না, তার আগে তো, ওটা প্রভুপাদের সময়। প্রভুপাদ অনন্ত বাসুদেবের পর একটা বোধ তিনজন একটা ইয়ে ছিল, আর একটা কি ইয়ে ছিল, ভারতী মহারাজ কি একটা ভক্তিবিনোদ ঠাকুরের হরিনাম। হ্যাঁ, ওদের পুরী মহারাজ, ওদের একটা কে পুরী মহারাজ আছে। বৈভব পরিবার। না না, ভক্ত বৈভব প্রমোদ তো এগুলা, ভক্তি বৈভব হচ্ছে এ তোমার উড়িয়া, আর প্রমোদ হচ্ছে এই যে পুরী মহারাজ, প্রধান মহারাজ যখন ইয়ে হয়েছে ওটা। আর ও হচ্ছে কি পুরী প্রভুপাদের ভক্তিবিনোদ ঠাকুর হরিনাম, প্রভুপাদের দীক্ষা সন্ন্যাস, হ্যাঁ, সে একজন ছিল ওদের। ওই জন্য কি বলতেছে চৈতন্য মঠে ছিল, এই না, তারপর ইয়ে হয়েছে, ও চলে যাওয়ার পর রেখে দিয়েছে বিলাস তীর্থ মহারাজ, ভক্তিবিলাস তীর্থ মহারাজ। হ্যাঁ, ও গৃহস্থ থাকলে কি খুব বুদ্ধি ছিল, ওকে খুব ইয়ে করতে। প্রভুপাদের শিষ্যগণের মধ্যে নতুন আধ্যাত্মিক প্রতি অনাস্থা জাগতে লাগলো। ক্রমশ তা প্রবল হতে হতে নতুন আধ্যাত্মিক নিজ গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব আরম্ভ হয়ে গেল। এই পিতা না থাকলে ভাই যা দ্বন্দ্ব আরম্ভ হলো। আমি চৈতন্য মঠে প্রবেশের প্রথম দিন হতে গুরুমাধব নরহরি সেবা বিগ্রহ প্রভু ছত্রছায়ায় ছিলাম। ছোট থেকেই পরম গুরু মহারাজ আর নরহরি সেবা বিগ্রহ, ওই জন্য ওই জয়টা দেয়। পরম গুরু মহারাজের সঙ্গে ওনার খুব ইয়ে ছিল, খুব ভালো বন্ধুত্ব ছিল। উনি যখন অপ্রকট, উনি চায় না গুরুমহারাজ, পরম গুরু মহারাজ ছাড়া ও থাকবে না, ও ভাগ হয়ে গেলে ও বেরিয়ে চলে গেল। তা গুরু মহারাজ গুরু মহারাজকে বলতো, তখন মঠের অবস্থা খুব করুণ ছিল, আপনি বাইরে যান, ভিক্ষা করে নিয়ে আসুন, আমি মঠ দেখছি। গুরু মহারাজ উনি অপ্রকট হবে বলে ওনাকে বেরকে দিলেন, তারপর উনি অপ্রকট হয়েছে। আর শুনে একদম পরমগুরু হাওকে কাঁদছে, ও ওনাকে এত ভালোবাসত গুরু ভাই। তা পরম গুরু মহারাজ এসে গেল, এসে যে ঠিক মরেছে কিনা, ওই পাটা ধরে হাঁটনার, তখন পুরো হাওড়া শিয়ালদা হচ্ছে। তখন বলছে এইটা কেউ মরে গেছে কিনা, কি নিঃশ্বাস আছে কি অজ্ঞান হয়ে আছে, এইখানে চিহ্ন হচ্ছে, এইটা পরম মহারাজ দেখালো। বলে ওনাকে এসে প্রণাম করে পার বুড়া আঙুলটা তো শুয়ে আছে, তো পার আঙুলটা এরকম করছে, হাওড়া শিয়ালদা হচ্ছে। মানে তখন বলছে মরে গেছে। সবাই অবাক হয়েছে, এইটা কী চিকিৎসা, এই করে দেখতে হবে, দেখে পুরো মরে গেছে নাকি। কেউ মরে গেলে তুই যা দেখবি যে ওরকম কী রে, বললে দেখি মরছে কেন, আমি চিকিৎসা করব। তারাই ছিলেন শ্রী চৈতন্য মঠের সব কিছু। যা কিছু করতাম তাদের আনুগত্যে, তাদের কোনো নির্দেশ ছিল না বলেই নতুন আধ্যাত্মিক মন্ত্র হয়নি। পরম গুরু বলছে, না তুমি খবরদার কাউকে বলবে না, তো মালা হারিয়ে গেছে কাউকে বলেছি, বলছে না, যা কিছু পরম গুরু তুই ওর কাছে নিবি না, মানে অনন্ত বাসুর কাছে নেবে না, আমি তোকে মালা দেবো। পরম গুরুরাজ আবার হরিনাম দিলেন, দীক্ষা দিলেন, সন্ন্যাস দিলেন। এটা গুরুমাজ বলছেন। যা কিছু করতাম তাদের আনুগত্যেই, তাদের কোনো নির্দেশ ছিল না বলে নতুন আচার্যের নিকট আমার মন্ত্র গ্রহণ হয়নি। গুরু মহারাজ তৎকালীন বিনোদ বিহারী ব্রহ্মচারী, তখন নতুন কমিটিতে জেনারেল সুপারিনটেন্ডেন্ট। তিনি ব্রহ্মচারী অবস্থায় জেনারেল সুপারিনটেন্ডেন্ট, মানে কি পুরো মঠের দেখাশোনার দায়িত্ব। জেনারেল সুপারিনটেন্ডেন্ট পুরো জমি জায়গা সব দেখা, ম্যানেজার আর কি, ম্যানেজার জেনারেল সুপারিনটেন্ডেন্ট পদে নিযুক্ত। তিনি আইন কানুন সম্বন্ধে বিশেষ অভিজ্ঞ ছিলেন বলে তাকে অবলম্বন করে আচার্য বিরোধিতা দানা বাঁধতে লাগলো। ও তো বাড়িতে জমিদার করেছিল, সব আইন কানুন জানে তো। তিনি তার ভাইয়ের মধ্যে তাকে দায়িত্ব দিয়েছিল মা ভুবনমোহিনী, তাকে দায়িত্ব দিয়েছিল তুই মঠে দেখাশোনা করবি। রাজনীতিতে 1 নম্বর ছিল, তারপর পড়াশোনায় ভালো ছিল, ছবি আঁকায় ভালো ছিল, সব মঠে। উনি তো জমিদারি দেখাশোনা করতেন।
আইন কানুন সম্বন্ধে অভিজ্ঞ ছিলেন বলে তাকে তাকে অবলম্বন করে আচার্য বিরোধিতা দানা বান্ধব। সবাই বলে এ যদি থাকে আমার তো আচার্যগিরি করা যাবে না, সবাই ওর বিরোধী হয়ে গেল। তখন কি হলো, নতুন আচার্য এবং তার দল তখন মহারাজকে চৈতন্য মঠ থেকে অপসারণের জন্য উঠে পড়ে লাগলো, যে কী করে একটা মঠ থেকে তাড়ানো যায়। উঠেও তার দল আর উনি, ও তো ভুলগুলো সহ্য করতো না। পরমহংস অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিত না। এই জন্য বলে সত্যং বৃহৎ প্রিয়ং বৃহৎ সত্যং, যদি ইয়ে হয় তবু তাকে সেটা বলবে। একদিন চৈতন্য মঠের জমিতে এক খেজুর গাছ কাটতে গিয়ে এক লোকের ঘটনাক্রমে ওই গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়। ওই গাছ কাটে না, রস দেওয়ার জন্য ওই গাছ কাটতে গিয়ে রস দিতে গিয়ে কোনো কারণে দড়ি কেটে গিয়ে, ওই যে ছড়াটা খুব ধারণ না, ওই সরু দড়ি দিয়ে তো বেরিয়ে দেয়, কাটতে গিয়ে হাতটা এদিকে লেগে ওটা কেটে গিয়ে নিচে পড়ে গেছে, পড়ে দিয়ে মরে গেছে। আর তখন পরমহংস বলছে এই ওকে মেরে দিয়েছে, এইগুলো মিথ্যা একটা কেস দিয়ে এলো, মারার কেস। তাকে গুরু মহারাজকে জেলে থাকতে হলো, জেলে যেতে এলো। ওদের সবাই নাম দিয়ে দিই, হ্যাঁ নররিপু, হ্যাঁ জেলে দিতে এলো। কৃষ্ণনগর জেলে ছিলেন। আর কেস দিতে গুরু মহারাজ করতো, উকিলের মেদিনীপুরে একটা উকিল নাম ছিল পরমহংস, বলে দিয়েছে ওর পরামর্শ নিবি আর আমি বলে দেবো, সব বলে করতো। আর ও কেসে তো যেতে বলে বিরোধী দল বলছে তোকে কিছু টাকা দেবো, তুই ওদের দলের আমার দাদের চলে, ঘুষ দিতে চাইলো। আর ও তো জানে পরমহংস এত বুদ্ধিমান, ও সাউরি সালা বিতে গেল, কত কেস হয়েছে, কোনোটা পরমহংসকে হারাতে পারে না, সবটা জিতে এসেছে। পরমহংস নিজে এত বুদ্ধি ছিল, সাউরি সালা ভিতে গেল, হ্যাঁ কত রকম গালি দিত, এই যে সহজে একদম মুখ্যম বলে আমাদের শালা বলেছে, কোর্টে যা বলেছে আমাদের, আমি সাউরি শালা পেতে গেল, গালি না, সাউরি শালা, আমাদের শালা বলে গালা দিচ্ছে। তখন এই উকিলকে জিজ্ঞাসা করছে, তখন তিনি পানিনি ব্যাকরণ বলে একটা আছে, পানিনি ব্যাকরণ, হরিনামামৃত ব্যাকরণ, সেটা হচ্ছে জীব গোস্বামী পাদে। জীব গোস্বামী পাদে হচ্ছে হরিনামামৃত ব্যাকরণ, আর পানিনি ব্যাকরণ হচ্ছে অন্য একজন। সেখানে বলা আছে শালা বলতে পাঠশালা, গোশালা, ধর্মশালা, হ্যাঁ এরকম শালা, কতগুলো শালা বলে, 5-6টা শালা বলে দিই। তখন বিচারক বলে হ্যাঁ এই তো ঠিক আছে। এই সাউরি বলতে, সাউরি শালা বলতে এরকম বলে, গোশালা, পাঠশালা, ধর্মশালা, শালা বলতে 7-8টা বলে দিই। বিচারক হাঁ করেছে, তারতে শুনে মানে শ্লোক দেখে দিচ্ছে। তা বলছে এই যে সাউরি বলতে পপন্নার সাউরি আশ্রম, এগুলো তো আশ্রমের নাম। পপন্নার সাউরি একটা মঠ আছে না বীরভূমে, তার বই আছে, হ্যাঁ এরকম এমন পানিনি ব্যাকরণ দেখে শেষকালে ওরা হেরে গেল, পরমহংস যেতে গেল। আবার মানহানি কেস করে সব টাকা তার কাছে নিয়ে এলো, মানহানি কেস করে আমাকে অপমান করে কোর্টে তুলেছে, মানহানি কেস করে তার কাছে যত খরচা হয়েছে সব টাকা তার কাছে তুলে। তারা শালা হাঁ করেছে, শালা আমাদের বলে এত বুদ্ধি রেখে কাজ করে। পরমহংস খুব বুদ্ধিমান ছিল, ওই জন্য ব্রহ্মচারীকে তাকে স্কুল চলাকালীন হ্যাঁ সবাই বড় বড় সন্ন্যাসীরা প্রণাম করতো। ও বসে থাকতো, চেয়ারে বসে পাটা টেবিলে তুলে দেয়, বসে থাকবো, আরতি পর সবাই যে ওকে প্রণাম করে। আর ও কোনো ভক্ষেপ করতো না। হ্যাঁ আমরা একটা সন্ন্যাসী ব্রহ্মচারীকে প্রণাম করছি, কী দেখে প্রণাম করে? রূপ দেখে করেন। তার এমন তার জ্ঞান গরিমা সব কাজে ছিল। কী বলে 1915 সালে পরমহংস প্রভুপাদের কাছে এসেছে, 1919 সালে দীক্ষা টিকা হলো, তারপরে এদিকে নেমে গেল। কি কথা বলছিলাম, কি একটা কথা মনে আসে। পরম গুরুমাদের এই কাজ দেখে প্রভুপাদ তাকে এই দায়িত্ব দিলেন, জমি জায়গার দায়িত্ব, এই যোগ্য ব্যক্তি এর দ্বারা হবে। তখনকার বাজারে পরম গুরু মহারাজ 1919 আর ধরো 20-25 সালে, 20-22 সালে তখনকার বাজারে 800 টাকা এক মাসে দিয়েছিল।
কর। ওই সব মুসলমানরা সব ঠাকুরের সম্পত্তি অসুরে লুটিয়ে পুটিয়ে খায়, ঠাকুরের সম্পত্তি অসুরে লুটিয়ে পুটিয়ে খায়। কেউ 300 বিঘা জমি ছিল চৈতন্য মঠ, কেউ 1 পয়সা দিত না, একটা কর দিত না, সব নিজেরা ভোগ করে খেত। তো পরম গুরু মহারাজকে যখন দায়িত্ব দিল, তিনি সঙ্গে সঙ্গে তার কাগজ আছে তো জমি জায়গা তো চৈতন্য মঠে, সব কাগজ ধরে ধরে কে কে কী জায়গা করে পথকে নোটিশ পাঠিয়ে দিল, কোর্ট থেকে নোটিশ দিয়ে দিল যে এক মাসের মধ্যে তোমাদের আমাদের সঙ্গে দেখা করো, নাহলে তোমাদের নামে কেস দিয়ে দেবো। সবাই যে গুন্ডা বলো আর যত যাই বলো, পুলিশকে আর কেসকে সবাই ভয় পায়। আগে লোক এগুলো খুব ভয় পেত। আর কেস কোথায়, সে কৃষ্ণনগর, কোথায় মায়াপুর আর কোথায় কৃষ্ণনগর। তখন গাড়ি ঘোড়া এরকম ছিল না, যাওয়া আসার অবস্থা খারাপ, যার ভারতে কেস ঢুকেছে তার সর্বনাশ হয়েছে। তো তখন দু একজন একথা শুনে 2-1 চাচি এসেছে। পরমরাজ একটা পায়দা ছিল, একটা লোক রেখেছে, নিজে করে না, এখন দড়িতে বাঁধতো, ওই কাঁঠাল গাছে বেঁধে এমন মারলো আর বলে দিল যে তোর নামে খেয়ে দিয়ে দেবো, সবাইকে যে বলে দিবি যে সবাইকে সব জেল খাটাবো সব এ থেকে। আর এই কথাটা ও যে মার খেয়ে যে বলে দিয়েছে, বলি বাবারই একজন মহারাজ এসেছে, সে কি কড়া, খুব কড়া। এই বলে এই ভয়েতে কি হলো বল। কোন একাদশীটা হবে, মঙ্গলবার না বুধবার? মঙ্গলবার না বুধবার। লক্ষ্মী ছাড়া সে পঞ্জিকাটা ভালো করে পড়বি তো, এমনি পঞ্জিকা দিয়েছি তোকে। সোমবার এখানে যে রয়েছে সোমবারও রয়েছে, আবার ওদিকে বুধবারও রয়েছে। বুধবার কি মঙ্গলবার? গরু সব মঙ্গল, সব মঙ্গলকে বুধবারে আছে। মঙ্গলবার কেন রয়েছে? সোমবার আর মঙ্গলবার, সোমবারে লেখা আছে না মথুরা অঞ্চলের জন্য, আর বাংলা বিহার উড়িষ্যার জন্য মঙ্গলবার লেখা আছে। বাংলা পড়তে পারছি না? হ্যাঁ, এই কবে আসবি? কালকে আসবি? বলছি কি আমি কালকে যাব। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা মরে যাবি। যত কম্বল লাগে, এখানে অনেক কম্বল আছে, তো কম্বল দিয়ে ঢাকি দেবো। কাল কখন আসবি? প্রসাদ পেয়ে চলে আসবি বিকাল থেকে। আমার নাম কাল সকাল থেকে। সকাল থেকে আমার না বাবা, কত লোক খাবেন? 700। ওইটুকু জায়গা ঠেলি গুছাগুছি। শুধু আমার না, দেখবি কত আমার মাল করা আছে, একটা ঘর ভর্তি হয়েছে মালে। এই 75 কিলো আছে এখন ইঁচড়, আর এসেছে বাঁধাকপি 1 কুইন্টাল, সব কুইন্টাল এসে গেছে। তুই কালকে আসবি তো? কালকে কি বিকেলে চলে যাই? তুই এখানে এসে প্রসাদ পাবি? হ্যাঁ, তাহলে চলে, ঠিক আছে। হ্যাঁ, তোর প্রসাদ রেখে দেবো, আমি না খেয়ে রেখে দেবো। আর তাহলে আগে এখানে আর নন্দী বলছে না, ও 3 জনের কাজ করবে, আমাদের গুরু 3 জনে কাজ করবে। এত কাজে এক্সপার্ট, ফটফট করে। ওই মেয়েটাকে বলছি, দেখবি কিরকম কাজ, কালো করে রোগা পচা কাজ। কাকে বলে? ফাঁকি দিন রাত করে খাটুন অসুরের মতো। হ্যাঁ, সোনারপুর। এই পাঠ শুনবি? সোয়েটারটা এই না বন্ধ করে রাখ, 9টা বাজে। আরে এটা শেষ করি, কোথায়? শেষ হবে নাকি? এখনো পাঠ করবেন? লোকটা আচ্ছা থাক। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবভ্যো। আমি সেই 4টায় উঠেছি আজ ওদিকে যাওয়ার জন্য, আর ঘুম নেই কিছু না। কিন্তু এই হরিকথা বলার সময় একটা কোথাও ঘুম টুম চলে যায়। আর একা যদি সকালে খালি ঘুমে ঝিমি। কালকে আসতে পারবো না। হ্যাঁ, না একটা টাইম আছে সবাই। হরে কৃষ্ণ।